আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা পড়াশোনা করছিলাম ক্লাস 8 বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে। দেখো, জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আমরা প্রথম একটা পর্ব কমপ্লিট করে ফেলেছি। তো চলো আমরা একবার রিভিউ করি যে আমরা গত ক্লাসে ঠিক কি কি পড়েছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম কোষ বিভাজন 3 ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এবং অ্যামাইটোসিস সম্পর্কে আমরা ডিটেলস পড়েছিলাম, সেটা কিভাবে হয়, কোন কোন প্রাণীতে হয়, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা। ঠিক আছে, এগুলো আমরা পড়েছিলাম। তারপর পড়েছিলাম মাইটোসিস, মিয়োসিস সম্পর্কে একটু পড়েছিলাম এবং মাইটোসিসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পড়েছিলাম। মাইটোসিস কোথায় হয় সেটাও পড়েছিলাম এবং কোথায় ঘটে না সেটাও কিন্তু পড়েছিলাম। এ পর্যন্ত ছিল আমাদের গত ক্লাস। আজকে আমরা শুরু করব পার্ট 2, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। চলো তাহলে শুরু করি। আমরা আগেই বলেছিলাম যে মাইটোসিস কোথায় হয়, দেহকোষে হয়। উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে হয়, তাই না? যাই হোক, তাহলে মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়। প্রথম পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াসের আর দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন ঘটে আর দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা ক্যারিওকাইনেসিস বলি এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা সাইটোকাইনেসিস বলি। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। ধারাবাহিক পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে? যে এটি পর্যায়ক্রমিকভাবে হয়ে থাকে। প্রথমে ক্যারিওকাইনেসিস, তারপর সাইটোকাইনেসিস, আবার যদি আরেকটা বিভাজন হয় তখন আবার ক্যারিওকাইনেসিস, আবার সাইটোকাইনেসিস, এইভাবে। ঠিক আছে, প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, যেটাকে আমরা কি বলছি, ইন্টারফেস। ঠিক আছে, যে প্রস্তুতিমূলক কাজগুলো করে সেই অবস্থাকে আমরা বলছি ইন্টারফেস। চলো এখন তাহলে আমরা ক্যারিওকাইনেসিস সম্পর্কে জেনে নেই। ক্যারিওকাইনেসিস কি? যেটাতে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। ওকে, দেখো, বিভাজিত কোষে নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এ পর্যায়টিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। সেই 5টি ধাপ কি কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে, এখন আমরা এই 5টি ধাপের ডিটেলস পড়াশোনা করব, যে এখানে আসলে নিউক্লিয়াসের কীরকম সিচুয়েশন হয় এবং নিউক্লিয়াসটি কিভাবে আস্তে 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 পরিবর্তন হয়। ঠিক আছে, দেখো, এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘ ধাপ। ঠিক আছে, দীর্ঘস্থায়ী। এটা কিন্তু মনে রাখতে হবে যে মাইটোসিস কোষ বিভাজনের সবথেকে দীর্ঘস্থায়ী ধাপ কোনটি? প্রোফেজ। এ ধাপে কোষ বিভাজনের নিম্নলিখিত ঘটনাবলী ঘটে। চলো আগে আমরা দেখে আসি যে কি কি ঘটে, তারপরে আমরা চিত্র থেকে বুঝবো। বলতেছে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে নিউক্লিয়াসের জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়। এগুলোকে ক্রোমোজোম বলে। এগুলোকে কি বলে? ক্রোমোজোম। এরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, আর এগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে যুক্ত থাকে। ক্রোমাটিড, যে দুইটি ক্রোমাটিড গঠন হলো, এই দুইটা ক্রোমাটিড আসলে সংযুক্ত থাকে কোন বিন্দুতে? সেন্ট্রোমিয়ার বিন্দুতে। ওকে, চলো এবার আমরা চিত্রের সাহায্যে বুঝি। এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে আর এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে। তোমরা দেখো, এই চিত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি পরীক্ষাতে আসে। সো তোমরা বাসায় সবাই এই চিত্রগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে প্রথমে, তারপরে না দেখে প্র্যাকটিস করবে। আর দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এইটা চারকোনা চেয়ে হয় অনেকটা, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু সবগুলো পর্যায়ে দেখবা যে এটা অনেকটাই গোল আকৃতির হয়। ঠিক আছে, তাহলে চলো দেখি। প্রথমে কি বলতেছিল যে কি হয়, কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। তাহলে এখানে কোষের নিউক্লিয়াসগুলো আকারে বড় হবে, যদিও এখানে পার্থক্য খুব বেশি বোঝা যাচ্ছে না, বাট আকারে বড় হয়। তারপরে কি হয়, পানি বিয়োজনের ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি করে। এই যে এটা ছিল একদমই একদমই বেসিক পর্যায়ের নিউক্লিয়াস, যেটার মধ্যে নিউক্লিওলাস ছিল, নিউক্লিয়ার পর্দা ছিল, ক্রোমাটিন ছিল। ঠিক আছে, আর বাকি এই বাহিরের অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। তো এই নিউক্লিয়াস থেকে প্রথমে পানি বিয়োজন হয়ে যায়, তারপরে সুতার মতো এদিকে এদিকে মানে পেঁচিয়ে থাকা খুবই চিকন পাতলা এই সুতার মতো অংশগুলো কি হয়,
জালিকার মতো তৈরি করে। দেখো এই পর্যায়ে একটু মোটা মোটা হয়েছে জালিকার মতো। ক্রোমোজোম, যেটাকে আমরা কি বলতেছি, ক্রোমোজোম। এটার ক্ষেত্রেও সেম, দেখো ক্রোমোজোম সৃষ্টি হচ্ছে। তারপরে এই ক্রোমোজোমগুলো যে দুইটি করে ক্রোমাটিড গঠন করছে, আর এই ক্রোমাটিডগুলো আবার কি হচ্ছে, এই যে একটি বিন্দুতে যুক্ত থাকছে, যেটাকে আমরা কি বলতেছি, সেন্টোমিয়ার। এই যে দেখো, এগুলো হচ্ছে ক্রোমাটিড, আর এই অংশটা হচ্ছে কি সেন্টোমিয়ার। ওকে, তোমরা এই চিত্রগুলো বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে বুঝতেও সুবিধা হবে, আবার পরীক্ষার হলেও তোমরা অনেক ভালো করে লিখতে পারবে। চলো তাহলে পার্ট 3 ও 4 আমরা শুরু করি। এখানে আমরা পড়ব প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ পর্যায়ে আসলে নিউক্লিয়াসের কি ধরনের পরিবর্তন হয় এবং এটি কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়ে একটি মাদার সেল থেকে ডটার সেলে পরিণত হয়। দেখো, নিউক্লিয়াস পর্দা এই পর্যায়ে কি হয়, এটা হচ্ছে স্বল্পস্থায়ী, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দীর্ঘস্থায়ী ধাপ কি ছিল, প্রোফেজ, আর স্বল্পস্থায়ী ধাপ কোনটা, প্রোমেটাফেজ। ওকে, দেখো নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। এখানে যে দেখো, নিউক্লিয়াসের যে আসলে চার সাইডের যে পর্দাটা ছিল আলাদাভাবে, সেটা কিন্তু এখানে আর নাই, সেটা কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না, ওটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। নিউক্লিওলাস যেটা আমরা গোল অংশের মতো দেখতাম নিউক্লিয়াসের মধ্যে, সেই অংশটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তারপরে কি হয়েছে, কোষের উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে। এগুলো মাকুর আকৃতি ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে। প্রাণীকোষে সেন্ট্রিওল দুটি চারদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে। অ্যাস্টার রশ্মি, ওকে, এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। চলো তাহলে আমরা এবার চিত্র থেকে দেখি। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, আমরা আগেই দেখলাম যে নিউক্লিওলাস যে পর্দা, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যে পর্দা, এই পর্দাটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়, অলমোস্ট বিলুপ্ত হয়ে যায়। তারপরে এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে কিছু কি হয়, লাইনের সৃষ্টি হয়, কিছু তন্তুর আবির্ভাব ঘটে, ঠিক আছে। এই তন্তুগুলো মাকুর আকৃতির মতো, এই জন্য এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আর এই যে মাঝামাঝি যে অংশটা, এই যে মাঝামাঝি অংশটা, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, যেটা আসলে আমরা আমাদের পৃথিবীর ক্ষেত্রেও দেখি যে আমাদের উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং বিষুবীয় অঞ্চল তো ওইরকমই। দুই মেরুকে আমরা বলতেছি, এই যে দুই পাশের অংশটাকে আমরা বলছি দুই মেরু, আর মাঝের অংশটাকে আমরা বলছি কি বিষুবীয় অঞ্চল। তাহলে এখানে কি হয়, যে স্পিন্ডল তন্তু গঠন করে। আর একটা কথা আছে, এটা হচ্ছে অ্যাস্টার রে, এই যে অ্যাস্টার রে, এটা হচ্ছে অ্যাস্টার রে। ওকে, দেখো দুই সাইড থেকে কি হচ্ছে, অ্যাস্টার রের আবির্ভাব ঘটতেছে, ঠিক আছে। তারপর দেখো মেটাফেজ। মেটাফেজ ধাপে কি হয়, ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে এবং সেন্টোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। ওকে, তাহলে কি হবে, স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে কোনগুলো, ক্রোমোজোমগুলো। তাহলে এখানে দেখো, ক্রোমোজোমগুলো কিন্তু সবগুলো বিষুবীয় অঞ্চলে ছিল না, ঠিক আছে। কোনোটা এই দিকে ছিল, কোনোটা ওই দিকে ছিল, ঠিক আছে, সবগুলো কিন্তু বিষুবীয় অঞ্চলে ছিল না। কিন্তু মেটাফেজ ধাপে যে সবগুলো ক্রোমোজোমই স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে, এই যে বিষুবীয় অঞ্চলে একদম দেখো মাঝ বরাবর বিষুবীয় অঞ্চলে চলে আসবে এবং সেন্টোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। সেন্টোমিয়ার কোনটা ছিল, একদম মাঝের অংশটা, তাই না, দুইটা ক্রোমাটিড এই যে মাঝের একটা বিন্দুর সাথে আটকে থাকে, এটাকে আমরা সেন্টোমিয়ার বলছিলাম। তো এই সেন্টোমিয়ার এই তন্তুগুলোর সাথে স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো আছে সেগুলোর সাথে সেন্টোমিয়ারের মাধ্যমে আটকে থাকে। এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। ক্রোমোজোমগুলো কি হয়, সবচেয়ে খাটো ও মোটা দেখায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। যেমন আমরা প্রোফেজ ধাপে দেখলাম দীর্ঘস্থায়ী, প্রো মেটাফেজে কি দেখলাম স্বল্পস্থায়ী, তেমনি মেটাফেজে যে আমরা দেখতেছি যে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে এই যে আমরা অধ্যায়টা এখন পড়ছি, তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, কিন্তু তুমি যখন ক্লাস 9-এ যাবে তখনও এই অধ্যায়টা আবার তুমি পাবে, হয়তো এর থেকে কিছুটা ডিটেলস এখন যেটা পড়তেছো তার থেকে একটু বেশি থাকবে। তুমি যখন 11-12-এ যাবে
মানে ইন্টার করবে, কলেজে উঠবে, তখনও তুমি এই অধ্যায়টা পাবে। জীববিজ্ঞানের মধ্যে এই অধ্যায়টা তুমি অবশ্যই পাবে। সেখানে তুমি এখন যা পড়ছো এবং 9-10-এ যা পড়েছো তার থেকে আরো একটু বেশি পড়বে। তার মানে বুঝো যে এই অধ্যায়টা আসলে কতটা ইম্পর্টেন্ট। পরবর্তীতে যখন তুমি অ্যাডমিশন এক্সাম দিবে, তখনও কিন্তু তোমার সিলেবাসে এটা থাকবেই। ঠিক আছে? তার মানে তুমি যদি এই ক্লাস 8 থেকে এই অধ্যায়টা খুবই ভালোভাবে বুঝে নিতে পারো, যদি খুবই ভালোভাবে মাথার মধ্যে নিয়ে নিতে পারো, তাহলে শুধু ক্লাস 8 না, ক্লাস 9-10, ক্লাস 11-12 এবং তোমার অ্যাডমিশন জার্নি সবগুলোতেই কিন্তু এই অধ্যায়টা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? সো আমরা খুবই মনোযোগের সাথে এই চিত্রগুলো আমরা দেখব এবং রিডিংগুলো পড়বো আর চিত্রগুলো আঁকানোর চেষ্টা করব। ওকে? ওকে, চলো এবার আমরা অ্যানাফেজ ধাপে যাই। তাহলে অ্যানাফেজ ধাপে কি হয়, প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। ফলে প্রত্যেকটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তাহলে এ পর্যন্ত আমরা দেখতেছিলাম কি যে দুইটা সেন্টো দুইটা ক্রোমাটিড একটা সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত ছিল, তাই তো? কিন্তু প্রতিটি ক্রোমোজোম এই পর্যায়ে এসে অ্যানাফেজ ধাপে এসে প্রতিটি ক্রোমোজোমের এক সেন্ট্রোমিয়ারটা কি হয়, দুভাগে বিভক্ত হয়ে যায় এবং প্রত্যেকটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। তাহলে একটি করে যখন সেন্ট্রোমিয়ার থাকছে, তাহলে দুইটা ক্রোমাটিড দুইটা আলাদা হয়ে যাচ্ছে এবং সেন্ট্রোমিয়ারও দুইটা আলাদা হয়ে যাচ্ছে। ক্রোমাটিড গুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে আমি যে কথাটা বললাম যে পরস্পর থেকে আলাদা হয়ে যায়, সেটাই বলতেছে যে ক্রোমাটিড গুলো কি হয়, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে। আচ্ছা, আমরা শুরুর দিন থেকে কিন্তু অপত্য কথাটি দেখে আসতেছি। অপত্য মানে কিন্তু নতুন। ঠিক আছে? নতুন যে কোষটা বা নতুন আহ, তুমি আসলে মাদার সেল থেকে ডটার সেল যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে অপত্য। নতুন একটা কোষ তৈরি হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে। নতুন একটা কোষ যে তৈরি হচ্ছে সেটা আসলে অপত্য কোষ হচ্ছে। আর যখন ক্রোমোজোম নতুন ভাবে তৈরি হচ্ছে প্রিভিয়াস একটা ক্রোমোজোম থেকে বা ক্রোমাটিড থেকে, তখন সেটাকে আমরা কি বলছি, অপত্য ক্রোমোজোম বলছি। তাহলে অপত্য ক্রোমোজোম বলে। এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক কি হয়, দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার VLJI আকৃতি ধারণ করে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যে VLJI আসলে কোন কোন অ্যালফাবেটের মতো আকৃতি ধারণ করে? ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার VLJI আকৃতি বিশিষ্ট হয়। এই যে দেখো অপত্য ক্রোমোজোম, দেখো VL, ঠিক আছে, অনেকটা আই, আই, দেখো যে, তুমি বুঝতে পারবে। হয়তো সেম টু সেম হবে না, বাট দেখতে কিন্তু অনেকটাই সেরকম। ঠিক আছে? টেলোফেজ পর্যায়ে কি হয়, চলো তাহলে। এ পর্যন্ত আমরা কি দেখলাম যে দুইটা বিভক্ত হয়ে গেল ক্রোমোজোম, দুইটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যাওয়ার ফলে দুইটা অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হলো এবং তারা কি করলো যে অর্ধেক উত্তর মেরুর দিকে আর অর্ধেক দক্ষিণ মেরুর দিকে চলে গেল। এবং যাওয়ার পরে কি হলো, ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার VLJI আকৃতি বিশিষ্ট হলো। এবার টেলোফেজ পর্যায়ে যে আসলে কি হবে, টেলোফেজ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে এসে যায়, একদমই বিপরীত মেরুতে। এই যে কিছু চলে যায় উত্তর মেরুতে, কিছু চলে যায় দক্ষিণ মেরুতে। ওকে? এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে। প্রাণী কোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়। এ অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের কি হয়, সমাপ্তি ঘটে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম যে আসলে একটি মাদার সেল বা একটি কোষের কিভাবে নিউক্লিয়াস বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে, যেটাকে আমরা যে পর্যায়টাকে আমরা আসলে কি বলছিলাম, ক্যারিওকাইনেসিস বলছিলাম। চলো টেলোফেজটাকে আমরা আরেকবার দেখি। আমরা উপরেই দেখে আসছি অলরেডি যেগুলো মেরুর দিকে যেতে শুরু করে, তো দুই মেরুর দিকে যাওয়ার পরে, বিপরীত দুই দিকে যাওয়ার পরে কি হয়, যে নিউক্লিয়ার পর্দার সৃষ্টি হয় আস্তে আস্তে। আবার দেখো প্রিভিয়াস কাজগুলো হচ্ছে, নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, একটি করে সেন্ট্রিওলের সৃষ্টি হয়। তারপর কি হয়, এই অবস্থায় ক্রোমোসোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে এবং পরস্পরের সাথে জট পাকিয়ে রেটিকুলাম গঠন করে। এই যে এই স্ট্রাকচারটা দেখছো, এটাকে আসলে বলছে কি, রেটিকুলাম।
ঠিক আছে? এই দেখো সরু ও লম্বা, তাহলে সরু ও লম্বা আকার ধারণ করে কোনটাতে? টেলোফেজে। এখন দেখো এখানে কিন্তু সব যে আমরা প্রোফেজ ধাপে যেগুলো আসলে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে মেটাফেজ প্রোমেটাফেজ সব ধাপে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছিল সেইগুলো কিন্তু পুনরায় আসতেছে, এবং আসার ফলে পুনরায় কি হচ্ছে, নিউক্লিয়াস গঠন হচ্ছে। কিন্তু একটা নিউক্লিয়াস থেকে এখন কয়টা নিউক্লিয়াস গঠন হচ্ছে দেখো, দুইটা নিউক্লিয়াস গঠন হচ্ছে। এইভাবেই একটা নিউক্লিয়াস থেকে কি হয়, দুইটা অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়, এবং ক্যারিওকাইনেসিস যে পর্যায়টা ছিল সেটা কিন্তু সমাপ্ত হয়ে যায়। ওকে, তাহলে আমরা কি বলেছিলাম শুরুতে মনে আছে? আমরা বলেছিলাম যে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, যেটাকে আমরা কি বলি, ক্যারিওকাইনেসিস, এবং তারপরে তার ঠিক পরে ধারাবাহিকভাবে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যেটাকে আমরা কি বলি, সাইটোকাইনেসিস। চলো সাইটোকাইনেসিস পর্যায়ে কি ঘটে সেটা দেখে নেওয়া যাক। নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিসের শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে, ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। আচ্ছা, আমরা আবার ভালোভাবে এই বিষয়টা বুঝি, যে এখানে আমরা এটা ছিল মনে করো টেলোফেজ, তাই না? টেলোফেজে কি ছিল, যে দুই পাশে দুইটা অপত্য নিউক্লিয়াস গঠন হয়েছিল, মাঝখানে খুবই সীমিত ব্যারিকেড ছিল, জাস্ট ডিভাইডার ছিল একটা। নর্মালি সাইটোপ্লাজমের ক্ষেত্রে কি হয়, যে ধাপের শেষে বিষুবীয় তল কোনটা? আমরা বলেছিলাম বিষুবীয় অঞ্চল হচ্ছে সবসময় কি মাঝেরটা। তার মানে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয়। এন্ডোপ্লাজমিক জালিকার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো থাকে একটা কোষের মধ্যে, আমরা তো মেইনলি একটা কোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি করছি, তাই না? তো আমাদের যে মাদার সেলটা ছিল সেটা তো এন্ডোপ্লাজমিক জালিকা ছিল, সেখান থেকে এন্ডোপ্লাজমিক জালিকার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো ছিল সেগুলো জমা হয়, এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। কোষ প্লেটটা কি হয়, পরে পরিবর্তিত হয়ে আস্তে আস্তে কোষ প্রাচীর গঠন করে। এই যে কোষ প্রাচীর গঠন করে, দেখো একদম দুইটা অংশ আলাদা হয়ে গেছে এবং দুইটার জন্য আলাদা আলাদা কোষ প্রাচীর গঠন করে ফেলছে। ঠিক আছে, এবং পরবর্তীতে কি হয়, যে মাতৃকোষ থেকে তারা কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। মাতৃকোষ থেকে যখনই তারা আলাদা হয়ে যায়, তার মানে কি হয়, দুইটা কোষের সৃষ্টি হয়ে গেল। এটা যদি একটা মাতৃকোষ থাকে, আস্তে আস্তে খাঁজের সৃষ্টি হচ্ছে, এবং খাঁজ দুইটা যখন মাঝ বরাবর ভেঙে যাচ্ছে, তখন দেখো দুইটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। এইটুকুকে আমরা কি বলতেছি, সাইটোকাইনেসিস বলতেছি। যেমন নিউক্লিয়াসের বিভাজনের ফলে দুইটা অপত্য নিউক্লিয়াস গঠিত হয়েছিল, সেম ভাবে সাইটোকাইনেসিসের ফলে কি হচ্ছে, সাইটোপ্লাজমেরও বিভক্ত হচ্ছে, এবং দুইটা নিউক্লিয়াসকে ঘিরে আলাদা আলাদাভাবে সাইটোপ্লাজম তাদেরকে সঙ্গ দিচ্ছে, তাদেরকে হেল্প করতেছে, দেন কি হচ্ছে, দুইটা কোষ গঠিত হয়ে যাচ্ছে। দেখো প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাঁজ সৃষ্টি হয়। কোষ পর্দার খাঁজ ক্রমশ ভিতরের দিকে এগিয়ে নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষীয় তল বরাবরে বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয়, প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, ক্লিভেজ বা ফায়ারিং পদ্ধতি হয়। তাহলে এই ফায়ারিং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত জানানো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।